আপনি দেখবেন যে আমাদের দেশে যে গলাকাটার রাজনীতি, যেটাকে আমরা ঐতিহাসিকভাবে চিহ্নিত করি, তো এই গলাকাটার রাজনীতিটা শুরু করেছে কারা? এটা তো বামপন্থী বিচ্ছিন্নতাবাদীরা শুরু করেছে। নানাভাবে আমরা দেখেছি যে প্রশাসন, সরকার নানাভাবে তারা বিভিন্ন দিকে, কখনো এদিকে কখনো এদিকে হেলে পড়েছেন। তাদের একটা স্ট্রিক্ট পজিশন আমরা পাই নাই। প্রধান নির্বাচন পরিচালক ছিলেন, তাকে তো মেরে তার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। আমাকে নিজেকে এক জায়গায় আটকে রাখা হয়েছিল অনেকক্ষণ, আর্মি গিয়ে সেখানে পরিস্থিতি স্বাভাবিক করেছে। জামাতের লোকেরা বলছে নির্বাচন সুষ্ঠু হয় নাই, এনসিপিও বলছে, বিএনপিও তো বলছে, বিএনপিরও তো অনেক অভিযোগ, জাতীয় পার্টিও বলছে। মানুষের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়েছে, কারণ ডক্টর খলিল তো খুব পাওয়ারফুল অ্যাডভাইজার ছিলেন, ঠিক আছে। এখন উনি যখন তার পরদিনই সাথে সাথে উনি সরকারে জয়েন করেছেন, মানে একেবারে উনি এখান থেকে বিদায় নিয়ে ওখানে জয়েন করেছেন, তখন এই শঙ্কাটা, আপনি পাবলিক পারসেপশন আপনি কিছু দিয়ে রোধ করতে পারবেন না। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ, কম হতাহতের ঘটনা, এসব বিবেচনা নেওয়া হলে 12 ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্দ্বিধায় বলা যায়। 2/3 আসন পেয়ে ক্ষমতায় বিএনপি আর 77টি আসন নিয়ে সংসদে বিরোধী দলের ভূমিকায় জামায়াত জোট। নির্বাচনের ফলাফলও মেনে নেয় দুই জোট। তবে নির্বাচনের পরদিন থেকেই দুই জোটের নেতাদের মুখে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বিষয়টি উঠে আসে। জামায়াত 32টি আসনে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ জমা দিয়েছে। একই দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন বিএনপির পরাজিত কয়েকজন প্রার্থী। এরই মধ্যে এবার ঢাকা 4 আসনের ফলাফল চ্যালেঞ্জ করে বিএনপি প্রার্থী তানভীর আহমেদের পিটিশন গ্রহণ করেছেন আদালত। সেই সাথে বিজয়ী জামায়াত প্রার্থীর বিরুদ্ধে সমন জারি করার পাশাপাশি নির্বাচনী সরঞ্জাম হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আরও কয়েকটি আসনে ব্যালট পেপার, নির্বাচনী সরঞ্জাম হেফাজত নেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। দুদলের এই মামলা, অভিযোগ সবগুলো মিলেই এগুলোর মধ্যে নতুন করে ঘি ঢেলেছে সম্প্রতি সদ্য বিদায়ী উপদেষ্টা রিজওয়ানা হাসানের বক্তব্য, যেখানে তিনি বলেন উগ্রপন্থী ও ধর্মীয় গোষ্ঠীকে তারা মেইন স্ট্রিমে আসতে দেননি। তার এই বক্তব্যের পর সরগরম হয়ে ওঠে রাজনীতির মাঠ। রিজওয়ানা হাসানের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বিচারের দাবি তোলা হয় জামায়াতের পক্ষ থেকে। তাছাড়া ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সত্য মিথ্যা নিয়ে আলোচনা চলছে পুরো দেশ জুড়ে, সাধারণ মানুষের মধ্যেও। দর্শক, তাই আমরা আলোচনার আজকে বিষয় নির্ধারণ করেছি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সত্য মিথ্যা। এই বিষয়টা নিয়ে আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমার ভাই আছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ডানে আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। মাসুদ কামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। একটু মুজিবুর রহমান মঞ্জু ভাইয়ের কাছে একটু যেতে চাই। মঞ্জু ভাই, প্রথমে যদি বলি রিজওয়ানা হাসানের এই বক্তব্যটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন, এবং সেই বক্তব্যের পরে জামায়াত যে দাবিগুলো দিয়েছে, দুই উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ এবং তাদের বিচারের দাবির বিষয়টা জানিয়েছেন, এখন এই দাবিটা কতটা সম্ভাবনা আছে বা কতটা সম্ভব? কেউ কেউ বলছেন, তারা মধ্যে কেউ কেউ বলছেন রাজসাক্ষী বানানোর কথাও বলা হচ্ছে রিজওয়ানা হাসানকে। ধন্যবাদ জয়নুল। মাসুদ কামাল ভাইয়ের সাথে মনে হয় ইলেকশনের পরে প্রথম দেখা হলো। জি, দর্শকবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। একটা সুসংবাদ পেলাম একটু আগে, যে আমাদের শরীফ ওসমান হাদির যে খুনি, সে গ্রেফতার হয়েছে ইন্ডিয়াতে। এবং ভয়ঙ্কর যে তথ্যটা পেলাম সাথে সাথে, যে সে আবার বাংলাদেশে ঢোকার নাকি প্ল্যান করছিল। তো যাই হোক, আপনি যে প্রসঙ্গটা তুলেছেন, যে দুই পক্ষেই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন এবং দুই পক্ষের বক্তব্যের মধ্যে কিন্তু যথেষ্ট যুক্তি আছে। এখন সর্বশেষ যে কথাটা আপনি জানতে চাইলেন, যে অ্যাডভোকেট রেজওয়ানা হাসান, সৈয়দা রেজওয়ানা হাসানের যে বক্তব্য, সে বক্তব্যটা আমি শুনেছি। এবং একটা জায়গায় উনি বলেছেন যে ওনাকে উপস্থাপক বা যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন, উনি যখন প্রশ্ন করলেন যে উনি যে জঙ্গি গোষ্ঠী বা নারী বিদ্বেষী গোষ্ঠীর প্রসঙ্গ তুলেছেন, সেখানে বললেন যে নির্বাচনে তারা বিরোধী দলের একটা অংশ। তো আমার মনে হয় নারী বিদ্বেষী অংশ শুধু বিরোধী দলের অংশ তা না, আমি তো দেখি সরকারি দলেও একটা অংশ ছিল, যদি ওই অর্থে আমরা ফ্রেমিং করি। আমরা দেখেছি যে সরকারি দল যে বিএনপি জোট করেছে, সেখানে কিন্তু একটা এই ধারার একটা দলও সেখানে জোটে ছিল, তারা বেশ কয়েকটা আসনে নির্বাচনও করেছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি তাদেরকে নারী বিদ্বেষী বলবো কিনা সেটা আলাদা বিষয়। আর রিজওয়ানা হাসান যেটা বলেছেন যে তাদেরকে মূলধারার বাইরে রাখার চেষ্টা করা হয়েছে বা চেষ্টা করেছেন, এই শব্দটা নিয়েই এখানে একটা বিতর্ক উঠেছে। উনি বলেছেন আমরা তাদেরকে সক্ষম হয়েছি। এই সক্ষম হয়েছিটাকে সবাই
মিন করছেন যে এটা হয়তো নির্বাচনকে ঘিরে ওনাদের কোনো একটা চেষ্টা ছিল, সেটাতে ওনারা সফল হয়েছেন। কিন্তু এই জিনিসটা পরিষ্কার না, যেটা রেজানা হাসান পরে ব্যাখ্যাও দিয়েছেন। আমি নিজেও আমার একটা ফেসবুক পোস্টে আমি জানতে চেয়েছি যে আপনার কি সেটা আপনি একটু ক্লিয়ারলি বলেন। তো উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন, আমাদের যে কারো কথা ব্যাখ্যা তো কে দিবে? ব্যাখ্যা যিনি বলেছেন তারই তো ব্যাখ্যা দেওয়া উচিত। জামাত এটাকে যে রাজনৈতিক ব্যাখ্যা আকারে বা এটাকে নিয়ে যে রাজনৈতিক কর্মসূচি দিয়েছেন, এটা তো একটা রাজনৈতিক কর্মসূচি, আপনারা জানেন। তো এই ব্যাপারটা নিয়ে আমি যেটা মনে করি যে খুব বেশি ইনডেপথ যাওয়ার সুযোগ খুব কম। কারণ রেজানা হাসান পুরো কথাটাই বলেছেন। বেসিক্যালি ওনাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনাদের ইন্টারিম গভর্নমেন্ট সময়কালে এরকম যারা একটু নারী বিদ্বেষী অংশ বা সমাজের যারা মাজারে হামলা করে বিভিন্ন রকম, এরা একটু আপার হ্যান্ড পাওয়ার সুযোগ ছিল। উনি যেটা বলেছেন যে আমরা এদেরকে আপার হ্যান্ড দেই নাই, আপার হ্যান্ড নেওয়ার তারা চেষ্টা করেছিলেন। দেখেন, বাংলাদেশে কিন্তু এই ধরনের উগ্রবাদী চিন্তার মানুষ বিভিন্ন দলে গোষ্ঠীতে আছে। আমাদের দেশে সাধারণত আমরা মনে করি যে ধর্মীয় দলগুলোর মধ্যে কেউ কেউ হয়তো উগ্রবাদী চিন্তা করে। আসলে ধর্মীয় দলের বাইরেও অনেক আছে। আপনি দেখবেন যে আমাদের দেশে যে গলাকাটার রাজনীতি, যেটাকে আমরা ঐতিহাসিকভাবে চিহ্নিত করি, তো এই গলাকাটার রাজনীতিটা শুরু করেছে কারা? এটা তো বামপন্থী বিচ্ছিন্নতাবাদীরা শুরু করেছে। এর বাইরে ধরেন আমাদের এখানে শান্তি বাহিনী ছিল হিল ট্র্যাক্টে, তারাও এক ধরনের বিচ্ছিন্নতাবাদী কাজ করেছেন, এক্সট্রিম পজিশন নিয়েছেন, বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা কাণ্ড ঘটিয়েছেন। ফলে এই বিচ্ছিন্নতাবাদী এক্সট্রিম গোষ্ঠীটা সব ধারার চিন্তার মধ্যেই আছে। আমাদের মতো দেশ যেখানে অভাব অভিযোগ থাকে, যেখানে নানা ধরনের বঞ্চনা বৈষম্য থাকে, সেখানে এই এক্সট্রিমিজমটা ডেভেলপ করে। এই জন্য কিন্তু বিশ্বব্যাপী বলেছে দারিদ্র্য যদি দূর করা না যায়, মানুষের যদি এই যে আপনার নানা রকমের এডিকশান, নানা রকমের হতাশা যদি এগুলো দূর করা না যায়, তাহলে কিন্তু মানুষের মধ্যে বিচ্ছিন্নতাবাদী উগ্রবাদটা নানাভাবে ধারণ করে। তো আমি মনে করি যে এবারের নির্বাচন নিয়ে কিন্তু আমরা প্রথম থেকেই বলে এসেছিলাম, এবারের নির্বাচন হওয়ার ব্যাপারে আমার কোনো শঙ্কা নাই, কিন্তু নির্বাচন যে সুষ্ঠু হবে না এটা আগে থেকেই বোঝা গেছে। নানাভাবে আমরা দেখেছি যে প্রশাসন, সরকার নানাভাবে তারা বিভিন্ন দিকে, কখনো এদিকে কখনো এদিকে হেলে পড়েছেন, তাদের একটা স্ট্রিক্ট পজিশন আমরা পাই নাই। ফলে যখনই যে একটু ক্ষমতা দেখাতে পেরেছে, যখনই যে একটু জোর দেখাতে পেরেছে, আমরা দেখেছি সরকার কখনো বিএনপির কথায় ডান দিকে হেলেছে, কখনো জামাতের কথায়, কখনো এনসিপির কথায়, নানাভাবে তাদেরকে হেলে পড়তে আমরা দেখেছি। তাদেরকে কোনো একটা স্ট্রং পজিশন নিতে আমরা দেখি নাই। ফলে এবারের নির্বাচনে আমি যেটা দেখেছি, আমি নিজেও নির্বাচন করেছি, নির্বাচনের ফিল্ড পর্যায়ে আমি যেটা দেখেছি, যার যেখানে জোর বেশি ছিল সে এক ধরনের ম্যানিপুলেশন সেখানে করার চেষ্টা করেছে এবং কিছু কিছু ম্যানিপুলেশন হয়েছে। ভয়ভীতি প্রদর্শন, প্রতিপক্ষকে একটু নার্ভাস রাখা। যেমন আমার নিজের আসনে আমার সিরিয়াস লেভেলের সন্ত্রাস হয়েছে। আমার যিনি প্রধান নির্বাচন পরিচালক ছিলেন তাকে তো মেরে তার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। আমাকে নিজেকে এক জায়গায় আটকে রাখা হয়েছিল অনেকক্ষণ। আর্মি গিয়ে সেখানে পরিস্থিতি স্বাভাবিক করেছে। প্রায় আমার আসনের 40% আসনেই দেখা গেছে আমার নানাভাবে আমাদের লোকেরা ভয়ভীতির মধ্যে ছিল। তো আমি বুঝতে পারি যে এইটা হিসাব করলে আমি দেখব যে বিভিন্ন জায়গায় এই ম্যানিপুলেশনগুলো হয়েছে। কিন্তু এখন এটা পুরোপুরি তাহলে নির্বাচন সুষ্ঠু হয়েছে তাহলে তো বলা যাবে কি, বা বলা যাবে না, বলছে না তো কেউ। ধরেন জামাতের লোকেরা বলছে নির্বাচন সুষ্ঠু হয় নাই, এনসিপিও বলছে, বিএনপিও তো বলছে, বিএনপিরও তো অনেক অভিযোগ, জাতীয় পার্টিও বলছে। তো সুতরাং আপনি তো ধরে নিতে হবে যে নির্বাচন কিছু না কিছু জায়গায় সুষ্ঠু হয় নাই। সবাই কিছু না কিছু বলছে যেহেতু, তাহলে সবার কথা তো আর একসাথে মিথ্যা হতে পারে না। একটা প্রশ্ন সেটা হচ্ছে রিজওয়ানা হাসানের যে বক্তব্য, উনি বলেছেন উগ্রপন্থী এবং নারী বিদ্বেষী তাদেরকে আমরা মেইনস্ট্রিমে দিয়ে নেই, এই কথা ধরে জামায়াত রাস্তায় নেমে, রাজপথে নেমে আন্দোলন করার কারণে নিজেদেরকে নারী বিদ্বেষী কিংবা উগ্রপন্থী হিসেবে নিজেদেরকে করলো কিনা, এস্টাবলিশ করলো কিনা? এটা সমালোচনার একটা জায়গা আছে, সমালোচনার জায়গা একটা আছে। আমি রেজওয়ানা হাসানের সাথে আমি নিজেও কথা বলেছি। উনি বলেছেন আমি কোনো পলিটিক্যাল পার্টিকে মিন করি নাই। ঠিক আছে, এখন ধরেন ভাই একটা লোকের বক্তব্য উনি যদি বলেন আমি এটা বলি না, আমি যদি এটা করি নাই, এর বাইরে তো আমরা আর বেশি যেতে পারি না। এখন কথা হচ্ছে আমার যদি কোনো বিচ্ছিন্নভাবে কোনো একজন উপদেষ্টা, দুজন উপদেষ্টা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারেন কিনা সেটা আলাদা বিষয়। কিন্তু এটা সত্য যে জামাত যখন এই দাবিটা তুলেছে, বিশেষ করে ডক্টর খলিল এই গভর্নমেন্টে অংশ নেওয়ার কারণে মানুষের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়েছে। কারণ ডক্টর খলিল তো খুব পাওয়ারফুল অ্যাডভাইজার ছিলেন। ঠিক আছে, এখন উনি যখন তার পরদিনই সাথে সাথে উনি সরকারে জয়েন করেছেন, মানে একেবারে উনি এখান থেকে বিদায় নিয়ে ওখানে জয়েন করেছেন, তখন এই শঙ্কাটা আপনি পাবলিক পারসেপশন আপনি কিছু দিয়ে রোধ করতে পারবেন না। কারণ একটা মানুষ তো দিনের মধ্যে বদলে যেতে পারে না।
ঠিক আছে? সুতরাং এইটা আমি মনে করি সরকারেরও উচিত হয় নাই ডক্টর খলিলকে উপদেষ্টা হিসেবে গ্রহণ করা, হয়তো কোনো কারণে করেছেন ওনারা, কোনো না কোনো সময় আমরা জানতে পারবো। আর ডক্টর খলিলেরও উচিত হয় নাই, কারণ ডক্টর খলিলের কারণে পুরো উপদেষ্টা পরিষদকেই এখন আপনি চাইলে এই ব্লেমটা দিতে পারেন। প্রশ্নবিদ্ধ করে তোলা হয়েছে।